হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পরিমিতি শুরু করছি এবং পরিমিতির মধ্যে যেটা শুরু করছি ফার্স্ট হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র শুরু করার একটা রিজন আছে, কারণ আমরা যখন পরিমিতি স্টার্ট করেছিলাম আমরা কিন্তু প্রত্যেকে আয়তক্ষেত্র থেকেই স্টার্ট করেছিলাম, দেন বর্গক্ষেত্র, তারপর গোলক, বৃত্ত, এই সমস্ত কিছুতে আমরা গিয়েছিলাম। তো আমরা শুরুর দিকে শুরু যেটা করি সেটা হচ্ছে আয়তক্ষেত্র থেকে। তো আমিও তোমাদেরকে আয়তক্ষেত্র থেকেই পুরোটা পড়াবো। এবং এটা দেখো, আয়তক্ষেত্র পরিমিতির ওপর বেস করে হবে, না কি জ্যামিতির ওপর। কারণ পরিমিতি থেকে যেসব প্রশ্ন আসে অনলি আজকের ভিডিওতে আমি সেটা কভার করব, কারণ এটা হচ্ছে পরিমিতি আমি করাচ্ছি তাই। আর যখন জ্যামিতি তোমাদের করাবো বা জ্যামিতি থেকে যে টাইপসের প্রশ্ন আসে সেগুলো করাবো, তখন আমরা জ্যামিতি পার্টটা হ্যান্ডেল করব। এখন অনলি পরিমিতি পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব এবং সমস্ত কনসেপ্ট এবং কনসেপ্টের সাথে সাথে কিছু আমি নিজেই প্রশ্ন তোমাদেরকে দেব এবং তোমাদেরকে সলভ করেও দেখাবো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে সেই টাইপের। আমি কী ধরনের পরীক্ষায় প্রশ্ন পড়ে সেই টাইপের আমি নিয়ে আসতে পারিনি, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করানোর পর একসাথে হচ্ছে তোমাদেরকে করাবো। আদারওয়াইজ আমার পক্ষে খোঁজাটা ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনটা আয়তক্ষেত্রর কোনটা বর্গক্ষেত্রর খুঁজতে গেলে প্রচুর সময় লাগতো। তো টাইম কনজিউমিং বলে আমি একেবারে করাবো যখন বর্গক্ষেত্র কমপ্লিট হয়ে যাবে তারপর। তো আজকে চলো শুরু করা যাক আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র শুরু করতে গেলে প্রথমেই যে জিনিসগুলো জানতে হবে যে আয়তক্ষেত্র দেখতে কীরকম। তো আয়তক্ষেত্র দেখতে হচ্ছে, দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, বা যাকে আমরা ইংরেজিতে বলি রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের কি হয়, কটা বাহু থাকে? 4টে বাহু থাকে। তাহলে বাহু কতগুলো থাকলো? বাহু আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেলের 4টে। আর দেখো বাহুগুলো দেখতে পাচ্ছি যে এই ওপরের বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে? আর এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তার মানে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে বাহু 4টে, তার মধ্যে হচ্ছে আমি ক্যাটাগরি করে দিতে পারি দুটো বাহু সমান আর একটা দুটো বাহু সমান, মানে আলাদাভাবে সমান। এরা সমান কিন্তু আলাদাভাবে সমান, মানে এর ডিস্টেন্স বা এর দৈর্ঘ্য সমান হবে, আর এর দৈর্ঘ্যর সাথে সমান হবে। আর একটা যেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এক জোড়া বাহু হচ্ছে তোমার বড়, আর এক জোড়া বাহু হচ্ছে ছোট। তাহলে যে এক জোড়া বাহু বড় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো দৈর্ঘ্য। বোঝা গেছে? আর যে বাহুটা ছোট সেটাকে আমরা বলবো প্রস্থ। তার মানে এখানে কটা প্রস্থ রয়েছে? দুটো প্রস্থ রয়েছে। তো এখানে দুটো প্রস্থ আর দুটো দৈর্ঘ্য রয়েছে। তো এই অপোজিটগুলো হচ্ছে প্রস্থ, আর এটা হয়ে যাবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য, তার মানে বড় বাহুটা দৈর্ঘ্য কোনটা হবে? যেটা বড় বাহু। আর প্রস্থকে কোনটা বলবো? যেটা হচ্ছে ছোট, সেটা হচ্ছে প্রস্থ। তো আমরা জাস্ট আয়তক্ষেত্রের স্ট্রাকচারটা আপাতত বুঝলাম। এবার দেখো, এখানে ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে এই যে চারদিকের কোণটা, এই চারদিকের কোণটা হচ্ছে একটা তোমার সমকোণ, কারণ এই চার কোণাটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে। তো একটা আয়তক্ষেত্রের এই 4টে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই 4টে কোণ 90 ডিগ্রি। তো এটাও তোমরা জেনে রাখো, আমাদের কোনো সময় দরকার লাগে। তো যেহেতু বৈশিষ্ট্য পড়ছি তো সেটাও আমাদেরকে এখানে পড়তে হবে। তো আয়তক্ষেত্রের চার কোণার যে 4টে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহুগুলো সমান, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে। দৈর্ঘ্য আমরা বড় বাহুটাকে বলি এবং প্রস্থ আমরা ছোট বাহুটাকে বলি। তো এইটুকু বেসিক জিনিস আয়তক্ষেত্র থেকে ফার্স্টে তোমাদের জানতে হবে। এবার নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিধি, বা যাকে আমরা পরিসীমাও বলে থাকি, পরিসীমা। তো পরিধি বা পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিধি বা পরিসীমা বলতে আমরা বুঝি যে চারিদিক। পরিধি বা পরিসীমা বলতে কি বুঝি? চারিদিক। আচ্ছা, এটা যে পিডিএফটা তৈরি হচ্ছে সেই পিডিএফটা আমি র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা চ্যানেল এখনও পর্যন্ত জয়েন করনি তারা জয়েন করে নাও, কারণ আমি সমস্ত ক্লাস নোটগুলো আমি সেখানেই প্রোভাইড করি। আর এই পিডিএফটা তোমরা নিয়ে নিও সেখান থেকে। আর যারা নোটস বানাচ্ছ তারা তো খুবই ভালো করছো, আমি প্রত্যেককে বলবো নোটস বানাতে। আর যারা মনে করছো যে আমি নোটস বানাবো না, তো তারা পিডিএফটা থেকে পড়ে নিতে পারো। বা তোমরা হয়তো ভিডিও বানানোর সময় নোটস বানাতে চাও না, পিডিএফটা দেখে বানাতে চাও বা পিডিএফটা দেখে রিভাইজ করতে চাও, তো তারা সেটা করতে পারো। তো র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করে নিও। এবার এখানে দেখো যে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে পরিধি বা পরিসীমা বলতে আমরা কি বুঝি। পরিধি বা পরিসীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চারিদিক।
চারিদিক মানে কি, তুমি ধরে নাও এখান থেকে হাঁটা শুরু করলে, তারপর হচ্ছে এই লাইন বরাবর এখান থেকে হেঁটে যাচ্ছ, এই লাইন বরাবর তুমি হেঁটে যাচ্ছ। এক সেকেন্ড, আমি এটাকে ডিলিট করি। ঠিক আছে, তো এই লাইন বরাবর যদি হেঁটে যাও তাহলে সেটা হয়ে যাবে পরিসীমা। মানে বাইরের চারিদিক বরাবর যদি হেঁটে যাও, মানে এখান থেকে হাঁটা শুরু করলে, পুরো এই দৈর্ঘ্য হাঁটলে, তারপর এই প্রস্থ হাঁটলে, তারপর দৈর্ঘ্য হাঁটলে, তারপর প্রস্থ হাঁটলে, তাহলে কতটা হাঁটলে? দৈর্ঘ্য হাঁটলে, তারপর কি হাঁটলে? প্রস্থ হাঁটলে, তারপর তুমি হাঁটলে প্রস্থ, তারপর তুমি আবার দৈর্ঘ্য হাঁটলে, তারপর তুমি আবার প্রস্থ হাঁটলে, তারপরে তুমি পরিসীমাটা পুরোটা কভার করতে চাইছো। তার মানে পরিধি বা পরিসীমা ইকুয়ালস টু কত লিখতে পারি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য গেল, তারপর প্রস্থ, তারপরে দেখো আবার দৈর্ঘ্য প্লাস হচ্ছে আবার প্রস্থ, তো প্লাস প্রস্থ। তো আমি এখানে কি লিখতে পারি দেখো, একটা দুটো দৈর্ঘ্য, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। তো এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে 2 ইন্টু ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা হচ্ছে পরিসীমা বা পরিধির তোমার থিওরি। তো পরিসীমাকে আমরা এস দিয়ে না, আই থিঙ্ক এস দিয়েই ডিনোট করি। তো এস ইকুয়ালস টু, বা অত কিছু মনে রাখার দরকার নেই, পরিসীমা ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এতটুকু মনে রাখবে। আর যদি পরীক্ষায় না মনে থাকে তাহলে আমি কি করে বের করে দিলাম, যদিও তোমাদের মনে থাকা উচিত, কারণ ছোটোবেলাতেও পড়েছো, এখনও আবার পড়ছো, তো যদিও তোমাদের মনে থাকা উচিত, তো আমি তোমাদেরকে বলে দিলাম। আর যদি মনে না থাকে তাহলে তো তোমরা বের করতে পারবেই, কারণ পরিসীমা মানে হচ্ছে চারিদিক, মানে চারিদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রথমে আমি দৈর্ঘ্য গেলাম, তারপর আমি প্রস্থ গেলাম, তারপর আমি আবার দৈর্ঘ্য গেলাম, তারপর আমি আবার প্রস্থ আসছি। তার মানে টোটালটা হাঁটলে আমি দুটো দৈর্ঘ্য ক্রস করছি এবং দুটো প্রস্থকে আমাকে ক্রস করতে হচ্ছে, তাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা হচ্ছে পরিসীমার সূত্র এবং ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 1 সূত্র। এবার এই সূত্রটা থেকে প্রশ্ন দেয়, আর একটা নেক্সট যেটা সূত্র থেকে প্রশ্ন দেয় সেটা হচ্ছে তোমার এরিয়া বা ক্ষেত্রফল। তো আমি এখানে আর একটা স্লাইড নিয়ে নিচ্ছি, একটা পেজ অ্যাড করে নিচ্ছি। তো এবার চলো এরিয়া বা ক্ষেত্রফল আমরা বুঝবো। তো এখানে আমি এঁকে নিই আগে, এক সেকেন্ড, আয়তক্ষেত্র হলো না এটা। উফ, মোটামুটি আয়তক্ষেত্র হয়ে গেছে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে কি বললাম আমি, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তো এই সাইডটাকে আমি করে দিলাম দৈর্ঘ্য, আর এই সাইডটাকে করে দিলাম আমি প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ আমি করে দিলাম। এবার আমি কি বের করছি, আমি বের করছি ক্ষেত্রফল বা যাকে এরিয়া বলে থাকি আমরা। তো এরিয়া বা ক্ষেত্রফল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় তোমাদের দেবে আর দেয়ও। তো আমি তোমাদেরকে দেখাবো যখন বর্গক্ষেত্রটা কমপ্লিট করে নেব, তারপর বর্গক্ষেত্র আয়তক্ষেত্র মিলিয়ে প্রশ্ন তোমাদের দেখাবো যে কীরকম টাইপসের প্রশ্ন আসছে। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ভেতরের চারিদিক, মানে ভেতরের পুরো অংশটা, তার মানে ভেতরের এই যে অংশটা আমি যেখানে দাগ কাটছি এটা হচ্ছে পুরোটাই ক্ষেত্রফল। তার মানে ভেতরের অংশটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফল। তো ভেতরের পোর্শনটা ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার ক্ষেত্রফলের ডাইমেনশন 2 বা এর একক হচ্ছে মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে একক লিখে দিই। এককে পরিসীমায় দেখো আমি 2কে দৈর্ঘ্যর সঙ্গে গুণ করছি, 2কে প্রস্থর সঙ্গে গুণ করছি, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ নেই, দৈর্ঘ্য আলাদা আছে, প্রস্থ আলাদা আছে। মানে দৈর্ঘ্যর ডাইমেনশনও মিটার, এরও ডাইমেনশন মিটার, তার মানে মিটার মিটার যোগ করলে আমি মিটারই পাই, মিটার বা একক পাই। তো এখানে বেশিরভাগ মিটার বা সেন্টিমিটার বা হচ্ছে তোমার ডেসিমিটার, তো এইভাবে থাকবে। বা আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একক লিখে দেখাচ্ছি। আর এখানে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা জানি যেটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু
প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি ক্ষেত্রফল পাই। এবার দেখো যদি দৈর্ঘ্যের একক যদি তোমার মিটার হয় আর প্রস্থের একক যদি মিটার হয়, তাহলে মিটার মিটার গুণ করলে আমি একবার কি পাচ্ছি, মিটার স্কোয়ার, বা সংক্ষেপে আমরা মি স্কোয়ারও লিখতে পারি বা এম স্কোয়ারও লিখতে পারি। আর একবার হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি, বা ডেসিমিটারও স্কোয়ারও লিখতে পারি। তো এইভাবে আমরা লিখতে পারি। এবার দেখো এইভাবে লিখতে পারি, বা এটাকে আমরা সংক্ষেপে যেটা লিখতে পারি সেটা হচ্ছে একক স্কোয়ার, মানে যে এককটাই থাকবে তার স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফলের তোমার হচ্ছে একক। তো পরিসীমার একক কি, পরিসীমার একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার বা ডেসিমিটার এরকমভাবে হতে পারে, বা একক বলতে পারি। আর ক্ষেত্রফলের একক হচ্ছে একক স্কোয়ার। তো এই ক্ষেত্রফলের এই যে তোমার ডিনোটটা বা একক কি, এটা দিয়েও মাঝে মাঝে অপশনে তোমার এরকম থাকে যে একক নেই, একক স্কোয়ার আছে। তো এইভাবে অপশন নালিফাই তোমরা করতে শিখে যাবে। তার মানে ক্ষেত্রফল আমি কি বললাম, এই যে ভেতরে যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে আমার পুরোটা ক্ষেত্রফল, আর বাইরের চারিদিকে হাঁটলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিসীমা। তো আশা করি পরিসীমা এবং হচ্ছে তোমাদের ক্ষেত্রফলের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কয়েকটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। ফার্স্ট বৈশিষ্ট্য যেটা কি বললাম, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, মানে এই যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান। তার মানে এটা লিখে নাও, নোট করে নাও প্রত্যেকে, পরস্পর বিপরীত বাহু সমান, পরস্পর বিপরীত বাহু সমান হয়ে গেল। আমি যদি এখানে নাম দিই এ বি সি ডি, তার মানে এখানে কি লিখতে পারি, এ বি ইকুয়ালস টু সিডি, আর একটা লিখতে পারি এডি ইকুয়ালস টু বিসি, এডি ইকুয়ালস টু বিসি। ঠিক আছে, তার মানে পরস্পর বিপরীত বাহু আমার সমান লেখা হয়ে গেল। আমি এখানেও নাম দিচ্ছি, সেম নামটাই দিচ্ছি এ বি সি ডি, আর এই মিডিলের যে ছেদটা সেটাকে নাম দিলাম ও। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে চার কোণায় চারটে কোণ তৈরি হচ্ছে, এই চার কোণায় চারটে কোণ আমি কত ডিগ্রি করে বললাম, 90 ডিগ্রি। প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে চারটি কোণ সমকোণ, চারটি কোণ সমকোণ। আশা করি তোমরা সমকোণ মানে জানো। যদি কোণ রিলেটেড বা কোণ সম্পর্কে তোমাদের ধারণা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কোণ সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। চারটি কোণ সমকোণ, বা আমি সাইডে লিখে দিচ্ছি 90 ডিগ্রি। তো চারটি সেকেন্ড হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স। থার্ড ক্যারেক্টারিস্টিক্স কি, থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এই কর্ণ দুটো, এই কর্ণর দৈর্ঘ্য হচ্ছে সমান। তার মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান। তো কর্ণ বলতে আমরা কি বুঝি, কর্ণ বলতে বুঝি যে একটা পয়েন্ট থেকে, একটা বিন্দু থেকে অপর বিন্দু, যে অপোজিট বিন্দু যেটা, সেই বিন্দু পর্যন্ত একটা লাইন টানলে সেটা হচ্ছে কর্ণ হয়। তো এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। কেন সমান, কারণ যেহেতু এদের এখানেও প্রস্থ রয়েছে, এখানে দৈর্ঘ্য রয়েছে, আবার এই কর্ণেটার জন্য আর এই কর্ণেটার জন্য এখানেও দেখো সেম প্রস্থ সেম দৈর্ঘ্য রয়েছে। তো সেই কারণেই হচ্ছে কর্ণদ্বয় সমান হয়। আমি যখন পিথাগোরাসের উপপাদ্য পড়াবো তখন তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর 4 নম্বর যে পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে কর্ণদ্বয়, দেখো একটা পয়েন্ট যেটা আমি নাম দিয়েছি ও বিন্দু, ও বিন্দুতে টাচ করেছে। তো কর্ণদ্বয় এখানে মানে তোমার কর্ণদ্বয়কে এই যে এই ছেদবিন্দুটা দুভাগে ভাগ করে দিয়েছে। তার মানে এখানে আমি বলতে পারি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। বোঝা গিয়েছে কি বললাম, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, আর এইদিকে এই পার্টটা আর এই পার্টটা সমান। তার মানে আমি কি বলতে চাইছি, এও সমান ওসি, আর একবার বলতে চাইছি ডিও সমান ওবি। তো এটা জাস্ট বলতে চাইছি যে এই পয়েন্টটা কর্ণদ্বয়কে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমি এখনই পড়িয়ে দিলাম, কারণ বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের ডিরেক্ট স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসতে পারে। তো আর বৈশিষ্ট্যগুলো জেনে রাখাও ভালো, যত বেশি কনসেপ্ট ক্ল্যারিটি থাকবে তত বেশি প্রবলেমস তোমরা সলভ করতে পারবে। এবার চলে আসবো যে আরও একটা প্রশ্নে, কি বললাম, আয়তক্ষেত্রের কর্ণ। তো এই কর্ণ নিয়েও আয়তক্ষেত্র থেকে প্রশ্ন আসে। তো এটা আমি একটা কর্ণ এঁকে নিলাম আয়তক্ষেত্রের।
এবং আমি এখানে কর্ণর নাম ABCD দিয়েই দিচ্ছি। তো আমি এখানে নাম দিচ্ছি ABCD। তার মানে এখানে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এই বাহুটা কর্ণ, মানে কোনটা কি? AC কর্ণ। তাহলে এখানে AC হচ্ছে কর্ণ, ঠিক আছে? তো এই AC কর্ণ এটা বোঝানোর জন্য তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটু ধারণা তোমাদের থাকা চাই, তাহলে কর্ণর যে কর্ণটা কি হবে সেটা তোমরা বের করতে পারবে। তো আশা করি তোমরা প্রত্যেকে পিথাগোরাসের সূত্র জানো। যদি না জেনে থাকো আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি পিথাগোরাসের। তো পিথাগোরাসের উপপাদ্য আমি এখানে লিখছি। পিথাগোরাসের, বা নেক্সট পেজে আমার স্লাইড নেওয়া আছে, নেক্সট পেজে আমি করাচ্ছি পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? এটা হচ্ছে কর্ণ, আমি পিথাগোরাসের উপপাদ্য করাচ্ছি। এটা আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজের নাম দিলাম ABC। তাহলে ত্রিভুজের নাম যদি ABC দিই, তাহলে এখানে AB কোণ বাহু এবং আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এইটা হয়ে যাবে ভূমি বা লম্ব, যে কোনো একটা হতে পারে, আর এটাও হয়ে যাবে লম্ব বা ভূমি, যে কোনো একটা হতে পারে। তার মানে এটাকে তুমি লম্ব, এটাকে ভূমি নিতে পারো, এটাকে ভূমি, এটাকে লম্ব নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা সেটা অলওয়েজ হবে অতিভুজ, অতিভুজ। আর অতিভুজ যে হবে সে হচ্ছে বড় হবে, অতিভুজ অলওয়েজ বড় হবে। তো এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমি করাচ্ছি। তো পিথাগোরাস বলেছিলেন যে এই যে অতিভুজের দৈর্ঘ্য, সেই অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? সেই অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে আমি শুধুমাত্র অতি লিখছি, অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যর স্কোয়ার কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়ালস টু কত? অতিভুজ ইকুয়ালস টু কত? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে আমরা বলতে পারি অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, যে কোনো এক্সামে আর যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। তো এই যেটা পড়লাম সেটাই আমরা ইউজ করে এবার কর্ণের দৈর্ঘ্য বের করব। এখানে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এই লাল কালারের লাইনটা। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যেটা দেখলাম, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা সেটাকে কি দেখতে পাই? সমকোণী ত্রিভুজ হলে আমরা সেখানে অতিভুজ থাকে, একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে। এবার এখানে দেখো, আমি যদি শুধুমাত্র এই পোর্শনটাকেই কাউন্ট করি, আমরা যদি অনলি এই পোর্শনটাকেই কাউন্ট করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। তো এইটা হচ্ছে তোমার কর্ণ। তার মানে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয়ে যায়? সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে ABC একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর কোণ ABC হচ্ছে সমকোণ, মানে এই যে কোণটাকে আমরা 90 ডিগ্রি করেছি সেটা হচ্ছে B কোণ, তাই B কে মিডলে রাখলাম। তো ABC কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, তাই জন্য এখানে ACটা কি হয়ে যাবে? ACটা হয়ে যাবে অতিভুজ। আবার আমরা দেখতে পাচ্ছি কি AC মানে হচ্ছে আমার কর্ণ। তাহলে কর্ণের অতিভুজের দৈর্ঘ্যটা বের করলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে AC, তাহলে AC স্কোয়ার ইকুয়ালস টু লম্বকে যে কোনো একটাকে লম্ব, যে কোনো একটাকে ভূমি লিখে নাও। তো আমি এটাকে ভূমি, এটাকে লম্ব লিখছি। তাহলে এখানে লম্ব হচ্ছে BC, তাহলে BC স্কোয়ার, আর ভূমি হচ্ছে, এখানে আমি লম্ব লিখেই দিই লম্ব, আর এখানে ভূমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে BC স্কোয়ার, এখানে BC হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে AB স্কোয়ার। তার মানে এখানে AC ইকুয়ালস টু কত? আমি দুই দিকের বর্গমূল করে দিলাম, তাহলে হয়ে গেল BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, মানে হয়ে গেল AC ইকুয়ালস টু রুট ওভার BC স্কোয়ার প্লাস হচ্ছে AB স্কোয়ার। এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে এই বাহুটাকে আমরা কি বলি? বড় বাহুটাকে দৈর্ঘ্য বলি, আর ছোট বাহুটাকে কি বলি? প্রস্থ বলি। তার মানে এখানে ভূমিটা দৈর্ঘ্য এবং লম্বটা হচ্ছে প্রস্থ। তো আমি এখানে লিখতে পারি AC ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার না, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ। তাহলে কি বললাম আমি? BCটা হচ্ছে তোমার প্রস্থ, তাহলে এখানে প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার
দৈর্ঘ্য স্কোয়ার লিখতেই পারি। তার মানে এখানে আমি লিখতে পারি কি এসি ইকুয়ালস টু রুট ওভার প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার। তোমরা এটাকে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারও লিখতে পারে। তার মানে আমি এখানে দেখলাম যে এসি মানে তো আমি কি ধরেছিলাম, এসি মানে আমি ধরেছিলাম কর্ণ। তার মানে আলটিমেটলি আমি পেলাম কর্ণ ইকুয়ালস টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এই পুরো থিওরিটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কর্ণ ইকুয়ালস টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার এবং প্লাস প্রস্থ স্কোয়ার। তো এটা আমরা কি থেকে পেলাম, আমরা পেলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো আমরা পুরোপুরি যে কনসেপ্ট বা যেগুলো ইউজ হয় পরীক্ষাতে আমরা সেগুলো সমস্ত কিছু পড়ে নিলাম। আর কিছু কিছু জিনিস যেটা ইউজ হয় সেটা আমরা হচ্ছে ভেতরের চারিদিকে রাস্তা তৈরি করা হলো বা বাইরের চারিদিকে রাস্তা তৈরি করা হলো, তো সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। প্রথমে আমরা ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করি, তারপর আমরা বড় অঙ্কর দিকে যাব। তো ফার্স্ট আমি যে অঙ্কটা তোমাদেরকে দিচ্ছি 1 নম্বর অঙ্ক, ফার্স্টে তোমরা ট্রাই করবে, তারপর হচ্ছে আমি তোমাদেরকে করে দেবো। ফার্স্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে ধরে নাও 5 সেন্টিমিটার, আর প্রস্থ বলে দিয়েছে ধরে নাও 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কি কি বের করতে হবে, এখানে ফার্স্ট 1 নম্বরে বের করতে হবে পরিসীমা কত, স্পেলিং মিস্টেক করে দিচ্ছি, পরিসীমা তোমাকে বের করতে হবে। নেক্সট বের করতে হবে ক্ষেত্রফল কত, 2 নম্বরে বের করতে হবে। আমি ফালতু এক্সট্রা জায়গা নিচ্ছি না, আমি এখানে 2 নম্বরে বের করতে হবে ক্ষেত্রফল কত হবে। 3 নম্বরে বের করতে হবে কর্ণ কত হবে। তো 3টে জিনিস তোমাকে একটা অঙ্কের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা 5 সেন্টিমিটার দিলাম, এটা 12 সেন্টিমিটার, উল্টো পাল্টা হয়ে গেছে, 12 আর 5 করে দিই, নাহলে ব্যাপারটা মানাচ্ছে না। এটা 12 আর এটা 5 সেন্টিমিটার। তো এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট 1 নম্বর এক্সাম্পল 1। ঠিক আছে, এবার এটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দৈর্ঘ্য বড় বাহুটা দৈর্ঘ্য হয়, ছোট বাহুটা প্রস্থ হয়। দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটার, আর এখানে প্রস্থ কি দেখতে পাচ্ছি, প্রস্থ দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার। তো এই অঙ্কগুলো আমরা ছোটোবেলাতে প্রচুর করেছিলাম। তো এবার ফার্স্টে আমি কি বের করব, পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখনই যা সূত্র মুখস্থ করে নাও, আমি তোমাদেরকে যখন প্রিভিয়াস ইয়ার পেপার করাবো তখন আমি ওই সূত্রটা রিপিট করব, মানে লিখবো না, আমি মুখে বলে জাস্ট ছেড়ে দেবো। তো যারা সূত্রটা মনে রাখতে চাও তো তারা এখনই, যাদের মনে আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, যাদের মনে নেই তারা এখনই মনে করে নাও। এবার দেখো বের করলে কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য এখানে কত 12 আর প্রস্থ হচ্ছে 5, 12 আর 5 কত 17, 17 দুগুণ 34, তাহলে 34 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। এবার নেক্সট আমি কি বের করব, বের করব হচ্ছে ক্ষেত্রফল। এটা 1 নম্বর বেরিয়ে গেল। 2 নম্বরে কি বের করব, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল এখানে কত দেখো, ক্ষেত্রফল হচ্ছে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, তাহলে 5 12 60। কিন্তু এখানে এককটা কি হয়ে যাবে, আগেরটা তো দুটোই সেমি ছিল, এটাও পরিসীমাও সেমিতে হলো, কিন্তু এখানে দেখো সেমি আর সেমি গুণ করে হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো আমি কি বের করব, সেটা হচ্ছে 3 নম্বরে বের করতে বলেছে কর্ণ। তো কর্ণ মানে কি বলেছিলাম, কর্ণ মানে হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12, তার মানে আমি লিখতে পারি 12 স্কোয়ার, প্লাস প্রস্থ হচ্ছে 5, তার মানে আমি লিখতে পারি 5 স্কোয়ার। 12 স্কোয়ার করলে 144, 5 স্কোয়ার করলে 25, তার মানে আলটিমেটলি আমরা পেলাম 4 আর 5 9, 4 আর 2 6 আর 1, তাহলে 169, রুট ওভার 169 মানে হচ্ছে 13। 169কে আমরা লিখতে পারি 13 ইন্টু 13, রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা বেরোয়, তো সেটা হচ্ছে আমরা জানি। তো এবার এখানে দেখো কর্ণ, আমি এখানে মিটার স্কোয়ার করছি, এখানে মিটার স্কোয়ার করছি, রুটের ভেতরে মিটার স্কোয়ার হচ্ছে, তাহলে রুটের বাইরে তো শুধুমাত্র মিটারই আসবে, এই কারণে মানে একক স্কোয়ার হলে বাইরে এককই আসবে, তো সেই কারণে এটারও হচ্ছে একক তোমার কত হয়ে যাবে 13 একক, বা এখানে যেহেতু সেন্টিমিটার আছে তো আমি এটাকে লিখবো সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে 3টে জিনিসই পেয়ে গেলাম। ফার্স্টে পরিসীমার আনসার পেলাম 34 সেন্টিমিটার, ক্ষেত্রফলের আনসার পেলাম 60 সেন্টিমিটার স্কোয়ার, আর কর্ণের আনসার পেলাম আমি 13 সেন্টিমিটার। তাহলে 13 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এবার আমি তোমাদেরকে আর একটা টাইপের অঙ্ক করাচ্ছি, এবং এই টাইপটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টাইপ, কারণ এই টাইপটা থেকে প্রশ্ন আসে। তো
তো এখানে তোমাদেরকে বলে দেবে যে প্রশ্নে ধরে নাও একটা প্রশ্ন দিল যে এই যে আয়তক্ষেত্র তার বাইরের চারিদিকে একটা রাস্তা রয়েছে, এরকম হচ্ছে বাইরের চারিদিকে একটা, এত বাজে রাইটিং স্কিল হলে হয়। টেরা বাঁকা হয়ে গেল, জাস্ট ওয়েট আ মিনিট। মোটামুটি ঠিক হয়েছে। তো এটা ধরে নাও তোমাদেরকে প্রশ্ন বললো যে বাইরে একটা তোমার চারিদিকে রাস্তা রয়েছে। তো আয়তক্ষেত্রে বাগানের, এই যে আয়তক্ষেত্র বাগান ভেতরে রেড কালারেরটা, সেই বাগানের বাইরের চারিদিকে, বাইরের চারিদিকে রাস্তা রয়েছে। রাস্তা 2 সেন্টিমিটার চওড়া, 2 সেন্টিমিটার চওড়া রাস্তা রয়েছে, ঠিক আছে, রাস্তা রয়েছে। এবার তোমাকে বের করতে হবে রাস্তা সহ হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল। তোমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল, তো এটা তোমাকে বের করতে হবে। এবার দেখো 2 সেন্টিমিটার চওড়া রাস্তা রয়েছে, তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এই সাইডেও 2 সেন্টিমিটার রাস্তা রয়েছে। আরও একটা ডেটা দিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে দিয়ে দিলাম আমি 7 মিটার দিয়ে দিলাম, আর এখানে ধরে নাও আমি দিয়ে দিলাম 5 মিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ। প্রশ্নে মেনশন করলাম না, বাট ডায়াগ্রামে মেনশন করলাম। তো এখানে দেখো 2 সেন্টিমিটার করে চারিপাশে রাস্তা রয়েছে, মানে এখানেও 2 সেন্টিমিটার রয়েছে, এখানেও 2 সেন্টিমিটার রয়েছে, এখানেও 2 সেন্টিমিটার রয়েছে, আর এখানেও 2 সেন্টিমিটার রয়েছে। তো চারি সাইডে 2 সেন্টিমিটার করে আমার চওড়া রাস্তা রয়েছে। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই ছবিটাতে যেটা দিয়েছে 7 মিটার, সেটা হচ্ছে আমার রাস্তা বাদ দিয়ে, মানে ভেতরের লাল অংশটার অনলি, আর যেটা হচ্ছে প্রস্থ দিয়েছে সেটাও রাস্তা বাদ দিয়ে ভেতরের লাল অংশটার। তার মানে আমি একবার কি করব, রাস্তার সহ ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি যদি প্রথমে দেখো রাস্তা সমেত মানে পুরো কালো অংশটার ক্ষেত্রফল বের করলাম, তার থেকে যদি এই লাল অংশটার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলেই তো অনলি রাস্তাটা পড়ে থাকলো, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকলো। তো সেটাই করব। পুরো কালো বর্গক্ষেত্র মানে হচ্ছে রাস্তা সহ, কালো আয়তক্ষেত্র মানে হচ্ছে রাস্তার সহ আয়তক্ষেত্র, আর লাল আয়তক্ষেত্র মানে হচ্ছে রাস্তা বাদে আয়তক্ষেত্র। তো সেটাই দেখো, রাস্তা বাদে তো ক্ষেত্রফল আমি দেখতেই পাচ্ছি, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত, ফল দেখতে পাচ্ছি কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমি আবার লিখে দিচ্ছি জাস্ট, এবার নেক্সট টাইম থেকে লিখবো না। তো দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে টোটাল হয়ে গেল মিটার স্কোয়ার, মিটার গুণ করলে তাহলে 5 7 35 মিটার হচ্ছে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল। আর রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে আমার এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু রাস্তা সহ দৈর্ঘ্য আগে বের করতে হবে, মানে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য ইন্টু রাস্তা সহ প্রস্থ। তো রাস্তা সহ দৈর্ঘ্য মানে কি, রাস্তা সহ মানে এই যে লাল দৈর্ঘ্যটা রয়েছে তার বাইরে এই দিকে 2 সেন্টিমিটার আর ওই দিকে 2 সেন্টিমিটার, মানে টোটাল হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 7, তো আগেই ছিল আর 2 2 করে বেড়ে গেছে, মানে 7 + 4। আর রাস্তা সহ প্রস্থ সেম ওয়েতে, এই দিকেও দেখো 2 আর এই দিকেও 2, টোটাল আমার 4 বেড়ে গেছে, মানে 5 + 4, তাহলে টোটাল আমার 7 আর 4 11 ইন্টু, আর 5 আর 4 হচ্ছে 9, 11 ইন্টু 9, মানে 11 হয়ে যাচ্ছে দৈর্ঘ্য আর 9 হয়ে যাচ্ছে প্রস্থ। তো গুণ করলে আমরা পেয়ে গেলাম 99 সেন্টিমিটার স্কোয়ার। তো 99 সেন্টিমিটার স্কোয়ার আমরা, সরি সেন্টিমিটার করলে এটা ভুল হয়ে যাবে, আমি এটা করে দিলাম মিটার করে দিলাম, 2 মিটার, ঠিক আছে, এখানে সেন্টিমিটার না 2 মিটার করে দিলাম। আবার রিপিট করছি, আমি এটাকে মিটার করে দিলাম কারণ সেন্টিমিটারের সঙ্গে মিটার যোগ করা যায় না, সেটাকে আবার মিটারে কনভার্ট করতে হয়, কিন্তু আমি সেই মানে ইয়েতে গেলাম না কনভার্ট করাতে, আমি এটাকেই ডিরেক্টলি মিটার করে দিলাম, কারণ হচ্ছে মিটার করলে তোমাদের কনসেপ্ট ক্ল্যারিটির জন্য যেহেতু করছি, তো সেই কারণে মিটার করলাম। পরীক্ষাতে সেন্টিমিটার বললে সেটাকে মিটারে কনভার্ট করে তারপর যোগ করবে, কিন্তু আমি এখানে মিটারই দিলাম। আমি যখন নেক্সট দিন এক্সাম্পল করাবো তখন সেন্টিমিটার দিয়েও তোমাদের করাবো। তো এখানে দেখো 99 মিটার স্কোয়ার হয়ে গেল, এখানেও সেন্টিমিটার ছিল না, আমি এখানে ভুল লিখেছিলাম, মিটার ছিল, তো এটা হয়ে যাবে মিটার স্কোয়ার, ভুল করে সেন্টিমিটার লিখে নিয়েছি, মিটার স্কোয়ার হবে।
তো এখানে দেখো রাস্তা সহ ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 99 মিটার স্কোয়ার, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি 35 মিটার স্কোয়ার। তার মানে রাস্তার ক্ষেত্রফল কত? তার মানে রাস্তার ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফল, তার থেকে এই ভেতরের লাল অংশের ক্ষেত্রফল হচ্ছে 35, তো লাল অংশের 35 বাদ দিয়ে দিলাম, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 64 মিটার স্কোয়ার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটাও পেয়ে গেলাম আমি 64 মিটার স্কোয়ার রাস্তার ক্ষেত্রফল। এবার এরকম অঙ্কতে এরকম দেয় যে প্রতি মিটার স্কোয়ার ধরে না 1.5 টাকা হিসেবে পুরো রাস্তাটা মোজাইক করতে, বা প্রতি মিটার 2 টাকা হিসেবে পুরো রাস্তাটা এই টাইলস বসাতে বা হচ্ছে মোজাইক করতে কতটা হচ্ছে, বা রাস্তাতে মানে রাস্তা হচ্ছে তোমার সাজাতে বা রাস্তায় হচ্ছে তোমার যা কিছু করবে সেটার কস্ট যদি পার মিটার স্কোয়ারে বা পার বর্গ মিটারে এত টাকা 2 টাকা করে হয়, তাহলে টোটাল খরচ কত হবে যা সেই টাকাটা দিয়ে গুণ করে দেবে। মানে এখানে আমি একটা ইনক্লুড করছি, ধরে নাও বললো যে প্রতি বর্গমিটারে 2 টাকা খরচ হয় রাস্তা বাঁধাতে, তাহলে খরচ কত হবে এটা তোমাকে জানতে চেয়েছে। তার মানে এখানে খরচ কত হবে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে টোটাল 64, পার বর্গমিটারে হচ্ছে তোমার 2 টাকা করে খরচ হয়, তাহলে 64 বর্গমিটারে 64কে 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, মানে 128 বর্গমিটার হয়ে যাচ্ছে তোমার রাস্তার বাঁধাতে খরচ। তো এই টাইপসের প্রশ্নও আসতে পারে। এবার ধরে নাও তোমাকে আর একটা প্রশ্ন দিল, আমি নেক্সট আর একটা তোমাদেরকে এরকম টাইপেরও এক্সাম্পলস দেয়, তো এটাও করিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে একটা দিল যে এই যে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য বলে দিল 7 মিটার আর 5 মিটার। তো এবার বলল যে আয়তক্ষেত্রাকার বিশিষ্ট বাগানের চারিপাশে বেড়া দিতে এত টাকা প্রতি মিটারে এত টাকা হিসেবে বেড়া দিতে কতটা খরচ হবে। তো এখানে বললো ধরে নাও বাগানের চারিদিকে প্রতি মিটার প্রতি 1.2 টাকা 20 টাকা হিসেবে বেড়া দিতে কত টাকা খরচ হবে। 1.2 না 11.2 করে দিলাম, 11.2 টাকা 20 টাকা হিসেবে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। তো এখানে দেখো আমি কি বলেছি, উল্লেখ করে দিয়েছি চারিদিকে। তোমাকে এটা হয়তো পরিসীমা বরাবর এরকমটাও বলতে পারে। তো চারিদিকে বেড়া যখন দিচ্ছি তখনই গল্প কার আসবে, তখনই গল্প আসবে পরিসীমা। তো আমাকে কি বের করতে হবে, সিম্পলি পরিসীমা বের করতে হবে যে পরিসীমাটা কত মিটার। তো আমি প্রথমেই কি বের করব, পরিসীমা। এবং পরিসীমা বের করতে গেলে আমার কি লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তো দৈর্ঘ্য এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7 মিটার আর প্রস্থ দেখতে পাচ্ছি 5 মিটার। তার মানে পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি এর সূত্র লিখলাম না। তো আলটিমেটলি আমরা পেলাম কি 2 ইন্টু 7 5 12, তাহলে 12 দুগুণ 24 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে আমার 24 মিটার হয়ে যাচ্ছে পরিসীমা। এবার দেখো 24 মিটার আমার পরিসীমা হলো। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, প্রতি মিটারে 11.20 টাকা হিসেবে আমাকে বেড়া দিতে হবে। তাহলে বেড়া দিতে কত খরচ হবে, বেড়া দিতে খরচ হবে 11.20 টাকা পার মিটারে। তাহলে 24 মিটারে কত, জাস্ট 24 দিয়ে গুণ করে দাও। তাহলে 24 দিয়ে গুণ করলে কত হবে, ধরে নাও আমি তোমাদেরকে গুণ শিখিয়েছিলাম, তো ধরে নাও এখানে 112 রয়েছে আর 24 রয়েছে, 4 দুগুণ 8, 4 4, 2 দুগুণ 4, 2 2, তাহলে 8 8 আর 4 হচ্ছে 4 4 8, 4 আর 2 6, 2। তার মানে আমি আলটিমেটলি পেয়ে গেলাম এখানে 268.8 টাকা। এবার দেখো এখানে আমি একটার আগে দশমিক বসালাম, দুটোর আগে দশমিক বসাইনি, কারণ আমি এই জিরোটাকে কাউন্টে ধরিনি। দেখো 112 ধরেছিলাম, আমি যদি এটাকে 1120 ধরতাম তাহলে আমি দুটোর আগে দশমিক বসাতাম, সেক্ষেত্রেও সেম অ্যান্সার আসতো, কারণ ওখানে একটা এক্সট্রা জিরো থাকতো, ওই জিরোটার কোনো ভ্যালু নেই, বা তুমি জিরো এখানে বসাতেই পারো। 268.80 টাকা, কারণ টাকার ক্ষেত্রে লিখলে দশমিকের পর দুটো শূন্যই ঠিক আছে। তো এখানে দেখো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কত টাকা খরচ হচ্ছে বেড়া দিতে। তো এই টাইপসের প্রশ্ন তোমাদের আসবে। আর একটা টাইপসের প্রশ্ন আসে
সেটা হচ্ছে ধরে নাও এখানে আয়তক্ষেত্রাকার ঘর রয়েছে, তো সেই ঘরে টাইলস বসাতে কত খরচ হবে। আমি ছবিটা একটু ভালো করে এঁকে নিই। উফ, যতই ভালো করে আঁকতে যাই ততই বাজে হয়। ঠিক আছে, এবার ভালো করে ছবি হয়ে গেছে। তো এটা ধরে নাও একটা আয়তক্ষেত্রাকার ঘর। এবার বলেছে আয়তক্ষেত্রাকার ঘরে, এখানেও তোমাকে ধরে নাও প্রশ্নে বলে দিয়েছে 12 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তো বলেছে যে প্রতি বর্গ মিটার 102 টাকা হিসেবে 102.1 102.20 করে দিই। 102.20 টাকা হিসেবে মার্বেল বসাতে কত খরচ হবে। তো এখানে একটা জিনিস তোমরা নোটেট করতে পারো, যারা এমনি নর্মালি বুঝতে পারছো না যে অঙ্কটাতে কি করতে হবে, তারা দেখতে পারো যে এখানে বলে দিয়েছে বর্গমিটার কার হয়, মানে কার একক বর্গমিটারে হয়, সেটা হচ্ছে আমরা জানি ক্ষেত্রফলের এককে, তার মানে ক্ষেত্রফলের গল্প আসবে। বা তুমি দেখতে পারো যে এটা এইভাবেও যে মার্বেল আমি কোথায় বসাবো, মার্বেল নিশ্চয়ই ভেতরটাতেই বসাই আমরা, তো পুরো ভেতরের পুরো অংশটাই হচ্ছে ক্ষেত্রফল, তার মানে আমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল। তো আমি জাস্ট সিম্পলি কি বের করব, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এখানে কত 12, প্রস্থ হচ্ছে 8, তাহলে 8 বরং 96 হচ্ছে 96 মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো প্রতি বর্গমিটারে 102.20 টাকা, তাহলে টাকা কত খরচ হবে, টাকা খরচ হবে 96 টোটাল হচ্ছে মিটার স্কোয়ার, আর পার মিটার স্কোয়ারে লাগছে 102.20, বা 102.20 হচ্ছে তোমার 1 মিটার স্কোয়ারে বা 1 বর্গমিটারে, তাহলে 96 বর্গমিটারে হচ্ছে কত লাগবে, 96 দিয়ে গুণ করে দাও, তাহলে এত টাকা আমার লাগছে। তো এবার গুণ করো, 1022, আমি লিখলাম এটা 1020, লাস্টের জিরোটাকে কাউন্টে করলাম না, কারণ লাস্টের জিরোটাকে কাউন্টে না করলেও চলবে, কোনো ভ্যালু নেই। 96 দিয়ে গুণ করো, 6 গুণ 12 2, হাতে থাকলো 1, 6 গুণ 12 1 13, 6 কে 6, 6 0 0 1, আর 6 কে 6। কোনো মিস্টেক করলে তোমরা কমেন্টে জানাবে। 9 দুগুণ 18 8, হাতে থাকলো 1, 9 দুগুণ 18 1 19 9, হাতে 1, 9 0 0 1, 9 কে 9, তো এখানে পেয়ে গেলাম 2, 3 আর 8 8 আর 3 11 1, হাতে 1, 9 আর 1 10 আর 1 11 1, হাতে 1, 6 আর 1 7 আর 1 8, এখানে হয়ে যাবে 8, আর এটা কত ছিল, আই থিঙ্ক 9 ছিল, তো 9। তো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 98112, আর আমি যেহেতু এটাকে কাউন্টে করিনি তাই একটার আগে দশমিক, কিন্তু আমি লাস্টে একটা জিরো লিখবো, কারণ টাকা পয়সার ক্ষেত্রে লাস্টে জিরো আমার লিখতে হয়। তো 9811.20 টাকা হচ্ছে খরচ হবে টাইলস বসাতে। তো এটা হচ্ছে এই টাইপসের অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়ে। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক, প্রত্যেকে আনসার করবে হোমওয়ার্কের, এবং প্রত্যেকে চেষ্টা করবে যে হোমওয়ার্কটা প্রপারলি ঠিকঠাকভাবে আনসার করতে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য বলে দিলাম আমি 13 সেন্টিমিটার, 13 বলবো না আমি, দৈর্ঘ্য বলে দিলাম আমি 5 মিটার, প্রস্থ বলে দিলাম আমি 4 মিটার। ঠিক আছে, তো এখানে ফার্স্টে তোমরা বের করবে পরিসীমা কত হবে, সেকেন্ডে বের করবে ক্ষেত্রফল কত হবে, থার্ডে বের করবে কর্ণ কত হবে, কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, আর ফোর্থে বের করবে যে বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে, কারণ প্রত্যেকটাই সেগমেন্ট আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা
পার্ট প্রপারলি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিলে কিভাবে হচ্ছে পরিসীমার ক্ষেত্রফল কর্ণ বের করতে হয়, এবং রাস্তা বাইরের চারিদিকে, বাইরের চারি সাইডে যদি রাস্তা থাকে তাহলে হচ্ছে তার ক্ষেত্রফল, বাইরের চারিদিকে রাস্তা দেওয়া হলো, করে দিই, থাকলে না, রাস্তা দেওয়া হলো, ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে। তো এটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো আমি চাই যে তোমরা প্রত্যেকে আনসারটা করো, এবং প্রত্যেকে চেষ্টা করো হোমওয়ার্কের আনসারটা দিতে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বেটার তোমাদের মানে কনসেপ্ট ক্ল্যারিটিটা তোমাদের বাড়বে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।